বাংলাদেশের বায়ু এবং নৌসেনা প্রধান তারা কিন্তু এবার প্রাণ বাঁচাতে ছুট লাগাচ্ছেন। নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। দাদা, এই যে দুই ব্যক্তি, যিনি বায়ুসেনা প্রধান এবং নৌসেনা প্রধান, এরা কারা? এদের কতদিন পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে? আমি শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো। অনেক ধন্যবাদ। আমি এই মোবাইলটার ভিতরে তো ডিটেলসটা ছিল, আমি আপনাকে কিছু ডিটেলস পাঠিয়েছিলাম। আপনি যদি একটু দেখেন তাহলে আমি জাস্ট ওই নামটা বলতে পারবো। সেটা হচ্ছে যে আমাদের এয়ারফোর্স অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনটিসি, এনসিসি, পিএসসি, উনি নৌবাহিনী প্রধান। ওনার আপনি দেখেন আপনার পিআরএল এ যাওয়ার ডেটটা এখানে আছে 24শে জুলাই 2026। তার মানে হচ্ছে এই তিনজনের মধ্যে, এই তিনজনের মজার ব্যাপার হচ্ছে এই নৌবাহিনী, এয়ারফোর্স এবং সেনাবাহিনী, এই তিনজন কিন্তু তারা কিন্তু তিনজনই ব্যাচমেট। আইএসএসবি তারা একসাথে করেছে, একসাথে ট্রেনিং নিয়েছে 2 ইয়ার্স এর যে লং কোর্সের যে ট্রেনিংটা তারা একসাথেই নিয়েছে বলে আমি জানি। এয়ার চিফ মার্শালের নামটাও আমি বলি, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ওনার পিআরএল এর ডেটটা হচ্ছে 12ই জুন 2027। আপনি যে তথ্যটা আমাদেরকে পাঠিয়েছেন, রাইট। এবং আমাদের যে সেনাবাহিনী প্রধান আছে তিনি 2024-এ শপথ নিয়েছেন। সো 25, 26, 27, 27-এর 23শে জুন তার আসলে পিআরএল এ যাওয়ার কথা হিসাব অনুযায়ী। তাহলে দুজনের 2027-এ যাওয়ার কথা আর আরেকজনের এপ্রিল 2026-এ যাওয়ার কথা, তাই তো? এখন যেই ঘটনাটা বেসিক্যালি আমি যেটা জানি সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের ভেতরে আপনার কয়েকজনকে নিয়ে মিটিং হয়েছে। সেটা হচ্ছে যে এই যে টোকাই যারা আছে, এই টোকাইদেরকে নিয়ে আপনার এই ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের একটা প্রথমে তাদের উদ্দেশ্য ছিল যে 1,04,000 1,05,000 লোক দিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করবে। তারা বলবে ফ্যাসিস্ট সরকারের সেনাপ্রধান মানি না, এই ধরনের একটা কথা উঠাবে। তারা বিভিন্ন ক্যান্টনমেন্ট গিয়ে ঘেরাও করবার চেষ্টা করবে। এতে করে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলে সেনাপ্রধানকে তখন প্রেসার দেওয়া হবে। এবং একই সাথে যেই দিন তারা সেনাপ্রধানকে অবসর দেওয়ার জন্য এই আপনার এই 4-5 লক্ষকে জড়ো করবে, একই সাথে তারা বঙ্গভবনে গিয়ে, তাদের একটা উদ্দেশ্য ছিল যে বঙ্গভবনে গিয়ে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যিনি আছেন তাকেও আপনার সেখান থেকে ট্রেনে বের করে নিয়ে জেলে ঢুকাবে, মারবে, এই ধরনের একটা পরিকল্পনা তারা করেছিল। প্রথমে তারা পরিকল্পনা করেছিল যে আইনি ভাবে কিছু সম্ভব হয় কিনা, এইটার জন্য তারা নানান ধরনের এভিনিউ খুঁজেছে, সেটা তারা পায়নি। পরবর্তী সময় যেটা তাদের যে নতুন যে পদ্ধতিটা হয়েছে যে আপনাকে সরানোর জন্য প্রথমে 10-15 হাজার লোক দিয়ে আপনার বিরুদ্ধে একটা প্রতিবাদ করাবে, তখন দেখাবে যে এটা সাধারণ জনতা আছে। এইভাবে তারা কাজটা করছিল গত প্রায় 7-8 মাস ধরে। এই একই জিনিস আপনার করার চেষ্টা করা হয়েছিল। তারা লাস্টে কুটা করেছে সেটা হচ্ছে যে সেনাপ্রধান কঙ্গোতে গেছিলেন, কেমন আফ্রিকাতে গেছিলেন। আফ্রিকাতে যাওয়ার পরে তার ওই যে যেখানে আপনার মানে আপনার আমাদের যে বিমানবন্দর আছে সেইখানে এক ধরনের হামলার বা এক ধরনের প্রোটেস্টের সব ওইখানে এসে জড়ো হওয়ার কথা ছিল। আমার যতদূর আমি শুনেছি যে তিনি ল্যান্ডিং এ, তার বাংলাদেশে ল্যান্ডিং এর করার সময় কিছু টেকনিক তিনি অবলম্বন করেছেন। খুব সম্ভবত আপনার হযরত শাহজালালে তিনি না নেমে নেমেছেন, তিনি ঢাকায় না নেমে তিনি ঢাকাতেই নেমেছেন ও তেজগাঁওতে নেমেছেন। বাট এই ব্যাপারটা সত্যি কথা বলতে আমি এটা কনফার্ম আমাকে করে নিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমি এখনো এই ব্যাপারটাতে পুরোপুরি কনফার্ম না, আমি একদম কনফার্ম নিউজ ছাড়া বলতেও চাই না। শুধু এইটা আপনি জেনে রাখুন যে তার বিরুদ্ধে ইতিমধ্যে ফয়জুরের নেতৃত্বে বেশ কিছু জেনারেলস এবং কিছু উচ্চাভিলাষী জেনারেলস এই ষড়যন্ত্রটা করেছিল। ফলে তাকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হয়, এগুলো ফয়েল হয়েছে, আগেই বলে রাখি। সুতরাং আপনি হয়তো আগামী 3-4 দিনের ভেতরে দেখতে পারেন যে একেবারে এই টোকাই সরকার এবং সেনাবাহিনী যদি মুখোমুখি আসে। দেখুন, সেনাবাহিনীর চাওয়াটা কিন্তু অন্যায্য চাওয়া না। সেনাবাহিনীর কথা হচ্ছে যে ভাই তোমরা as soon as possible ইলেকশনটা দিয়ে দিবে এবং সেই ইলেকশন হতে হবে সমস্ত দলের সমন্বয়ে, সমস্ত দল সেখানে আপনার অ্যাটেন্ড করবে এবং আপনার নির্বাচন কমিশন, তারপর হচ্ছে সচিবালয়, পুলিশ, সব জায়গাতে নিউট্রাল লোক থাকতে হবে। এটা হচ্ছে ওনার চাওয়া। তারা ক্রমাগত ভাবে দেখছে যে সেখানে জামাতিদের আধিক্য, সেখানে সে দেখতে পাচ্ছে যে সেখানে আপনার প্রবল ভাবে আপনার মানে দলীয় লোকজন সেখানে এসেছে। আমার কাছে কিন্তু একটা সংবাদ আছে, সেটা হচ্ছে
আমি এই সংবাদটা আসলে আজকে দিতে চাই না, এটা আমি মনে হয় একটা অন্য কোনো পর্বের জন্য রাখি, কারণ এটা কিছু স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে, আমি সেটা স্কিপ করে যাই। শুধু একটা কথা বলে রাখি যে শুরুর দিকে ওয়াকারুজ্জামান শুরুর দিকে এসছে, সে এমন কিছু কর্মকাণ্ড করেছে, আচ্ছা, এমন কিছু কর্মকাণ্ড করেছে যেটার কারণে আজকের এই অরাজক অরাজক অবস্থার পেছনে তার দায় অনেক। আপনি মাথায় রাখবেন, আজকের প্রোগ্রামে আমি কথাটা বলিনি, অন্য একটা প্রোগ্রামে আমি কথাটা অবশ্যই বলবো। আমি আগে পরিস্থিতিটা দেখতে চাই। আমি যখন এই তথ্যটা পেয়েছি সেটা আমার কাছে খুব বিস্ময়ের ছিল, অথচ আমি এই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে অন্য আরেকজনকে সন্দেহ করে অন্য আরেকটা জায়গাতে বারবার বলেছি। গতকালকে আমার কাছে নিশ্চিতভাবে বলা হয়েছে যে না, এটা আর কেউ না, এটা এটা সে নিজে। সো আলটিমেটলি আমি সেগুলো ইগনোর করবার চেষ্টা করছি, সেগুলোও বলছি না। এই কারণে বলছি না, কারণ আমার দুটো ঘৃণার বস্তুই আসলে মুখোমুখি এই মুহূর্তে। একটা হচ্ছে সেনাবাহিনী, একটা হচ্ছে আপনার। কিন্তু আমি সেনাবাহিনীর ক্ষেত্রে ছাড়টা এই কারণে দিচ্ছি, কারণ আমি চাই এই দেশে প্রপারলি একটা ইলেকশন হোক, সেনাবাহিনীও চাচ্ছে। কিন্তু এই যে তিন প্রধান দাদা, এই যে তিন প্রধান ওয়াকারুজ্জামান, নৌ সেনাবাহিনীর প্রধান এবং বায়ুসেনার প্রধান, এরা তিনজন কি ইউনূসের কথা মতো চলছিলেন না, বা তাদের পেছনে যে মদত যারা দিচ্ছিলেন তাদের কথা মতো কি এরা কাজ করছিলেন না? না, তারা তারা এই দেশে জঙ্গিবাদ চাচ্ছে না, তারা এই দেশে আপনার এই ধরনের অরাজক পরিস্থিতি চাচ্ছে না। তাদের কথা হচ্ছে যে আমরা হচ্ছে সরকারি চাকরে, আমরা এখানে চাকরি করছি, আমাদের চলছিল বলে আপনার মনে হয়? না, সেনাবাহিনী দেখেন, সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতির অধীনে, মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়েছে, হ্যাঁ, প্রধান উপদেষ্টার আপনার পরামর্শ তো নিশ্চয়ই তারা শুনবেন। কিন্তু সেনাবাহিনীকে আপনি যদি বলেন এই গিয়ে আওয়ামী লীগের লোকজনদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে, এটা তো সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না। বাট তারা চাইছে সেনাবাহিনী কাজটি করুক। তারা চাইছে যে তার আগামী 3 বছর 4 বছর 5 বছর ক্ষমতায় থাকবে, মানে যতদিন পর্যন্ত তাদের রাষ্ট্র ক্ষমতা নিশ্চিত হয়। এই যে টোকাই পার্টি করেছে এদের, সেনাবাহিনী এদেরকে আপনার প্রোটোকল দিয়ে যাবে। সেনাবাহিনী তো এই কাজের জন্য আসেনি। সেনাবাহিনী প্রধানের কথা হচ্ছে যে দেখুন, আমি আর 2 বছর 3 বছর পরে আমি অবসরে চলে যাব। ইতিমধ্যে আমার ব্যাপারে এমন সব কথাবার্তা হয়েছে, তাকে তো আমি জঙ্গি সর্দারই বলছি, যে কিভাবে হিজবুত তাহরীর জামাত এদেরকে প্রমোট করেছে সেগুলো হয়তো বা কখনো বলবো, কিন্তু এই দায়টুকু তো তাদের কাঁধে চলে এসেছে। তারা দেশকে রক্ষা করতে পারেনি, একটি নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাদেরকে নিরাপত্তার কারণে অন্য একটি দেশে সরিয়ে দিতে হয়েছে। এমনকি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী স্টিল প্রধানমন্ত্রী থাকার পরেও একটা অবৈধ সরকারকেও হজম করতে হচ্ছে। মানে সময়ের প্রয়োজনে তাদেরকে নানান রকমের কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতেও হয়তো বা হয়েছে। আমি যদি সেগুলোকে ইগনোরও করি, তারপরে আপনি সেনাবাহিনীকে দিয়ে অমুকের ঘর বাড়ি পড়াতে চাইছেন, অমুকের জমি দখল করতে চাইছেন, আপনি অবৈধ কাজ করছেন, সেগুলোকে আপনি বলছেন ইগনোর করতে। পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ এসেছে, অস্ত্র এসেছে, সেনাবাহিনী এগুলোর প্রতিবাদ করছে। তাদের ভেতর অসন্তোষ, বিশেষ করে জুনিয়র লেভেলের অফিসাররা, তারা কিন্তু ফুঁসে আছে।